হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আন্দারমানিক অভিযানে সবাইকে আবারও স্বাগতম। এটি আন্দারমানিক অভিযান নিয়ে আমাদের চতুর্থ ও শেষ এপিসোড। যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এপিসোড দেখেননি তারা উপরের আই বাটন অথবা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা আজ অবস্থান করছি বান্দরবানের ভ্রমণ নিষিদ্ধ এলাকা রহস্যময় আন্দারমানিক জোনে। আগের পর্বগুলোতে আমরা দেখিয়েছি কিভাবে ট্রেকিং করে আন্দারমানিক যেতে হয় এবং আন্দারমানিকের রহস্যময় নারিশা জিরি ও তার আশপাশের বেশ কয়েকটি পাড়া। আজ দেখবেন রহস্যময় এই আন্দারমানিক হতে নিরাপদে ফিরে আসার গল্প। বন্ধুরা, বলে রাখি, আন্দারমানিক যাওয়া যেমন কষ্টসাধ্য, ফিরে আসাটাও তার চেয়ে অধিক কষ্টসাধ্য। যে পথে আমরা হেঁটে আন্দারমানিক গিয়েছি সেই পথে আমরা যদি ফিরে আসি আমাদের আরও 5 হতে 7 দিন লেগে যাবে। কিন্তু এমন একটি রাস্তা আছে যে রাস্তায় মাত্র 1 বা 2 দিনে আন্দারমানিক হতে বান্দরবান শহরে চলে আসা যায়। অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্যি। কিন্তু বলে রাখি, এই রাস্তাটি খুবই বিপজ্জনক। ভিডিও চিত্র বা রুট ম্যাপ নিয়ে কেউ এই পথে আসার চেষ্টা করবেন না। তবে যদি আন্দারমানিক অভিযানে গিয়ে আপনি অসুস্থ হয়ে যান, সেক্ষেত্রে চেষ্টা করবেন সুযোগ বুঝে এই রাস্তা ব্যবহার করার। তো বন্ধুরা, আজ আমরা দেখাবো কিভাবে আন্দারমানিক হতে নিরাপদে ফিরে আসা যায়। অনেকে আমাদের কাছে কমেন্ট করেন আন্দারমানিকের উৎসব ও তাদের জীবন দ্বারা তুলে ধরতে। সেই বিবেচনায় আপনাদের সামনে আন্দারমানিক অঞ্চলের প্রাচীন আদিবাসীদের কিছু উৎসব আজ তুলে ধরব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, অনেকে জানতে চাই আন্দারমানিক জোনে কোন আদিবাসীরা বসবাস করে এবং তাদের জীবনধারা কেমন। আন্দারমানিক অঞ্চলে মূলত মুরং আদিবাসীদের বাস। অধিকাংশ পাড়াতে মুরং আদিবাসীদের বসবাস লক্ষ্য করা যায়। আমরা আন্দারমানিক অভিযানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এপিসোডে বেশ কয়েকটি মুরং পাড়া দেখিয়েছি, যার মধ্যে দাক্ষিণ পাড়া, ডাংলি পাড়া, রালাই পাড়া, মাইকুয়া পাড়া, আন্দারমানিক পাড়া ও নারিশা পাড়া অন্যতম। এই সকল পাড়ায় অনেকেই মুরংদের দেখতে পেয়েছেন। মুরং বাংলাদেশের একটি জাতিগোষ্ঠী। মুরং শব্দটি বহুবচন, যার একবচন হল ম্রো। ম্রো শব্দের অর্থ মানুষ। ম্রো ভাষায় মুরংরা নিজেদের মানুষা বলে ডাকে। মুরংরা পার্বত্য চট্টগ্রামের সর্বপ্রাচীন জাতি এবং বান্দরবান জেলায় দ্বিতীয় বৃহত্তম জাতি। মুরংদের আদিনিবাস মিয়ানমারের আরাকান রাজ্য। আনুমানিক 1430 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজ হতে প্রায় 600 বছর পূর্বে মুরংরা বান্দরবান জেলার লামা, আলীকদম, থানসি ও নাইক্ষ্যংছড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করে। অধিকাংশ মুরংদের এখন আন্দারমানিক জোনের বিভিন্ন পাড়ায় বসবাস করতে দেখা যায়। মুরংদের একটি জনপ্রিয় উৎসব হল গোহত্যা উৎসব। গোহত্যা উৎসব মুরং আদিবাসী সমাজে সর্ববৃহৎ সামাজিক অনুষ্ঠান। গৃহের রোগ মুক্তির কামনায়, গৃহ শান্তি ও উচ্চ ফলনের আশায় তুরাই বা তাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মানত করে পূজা দেওয়া হয় এই উৎসবে। মুরং যুবক যুবতীরা দলবদ্ধভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মুরং আদিবাসীদের এই গোহত্যা উৎসবে মুরং নৃত্যের মধ্যে ছেলেমেয়েরা গালে, ঠোঁটে ও কপালে রঙের প্রলেপ লাগায়। নৃত্যের আগে 15 থেকে 20 জন মুরং যুবক যুবতী মুখোমুখি দাঁড়িয়ে অর্ধচন্দ্রাকৃতি রচনা করে। এরপর তাদের তৈরি বাঁশির সুর ও বাজনার তালে তালে নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানের নাচে ও গানে বিবাহিত মেয়েদের অংশ নিতে দেয়া হয় না। মুরং সম্প্রদায় নিজেরাই ফ্লুং নামের একটি বাঁশি তৈরি করে। পাহাড়ে উৎপন্ন বুদুম অর্থাৎ এক ধরনের পাহাড়ি লাউ দিয়ে এই বাঁশিটি তৈরি করা হয়। মুরংদের গোহত্যা অনুষ্ঠানে লুকিয়ে আছে একটি ধর্মীয় বিশ্বাস। তারা বিশ্বাস করে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী বা ভূমণ্ডলের সব কিছুই সৃষ্টির পেছনে রয়েছে এক মহাশক্তিমান। তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তুরাই। মুরং আদিবাসীরা কেউ কেউ বৌদ্ধ ধর্মাবলম্বী, আবার কেউ কেউ ক্রামাধর্ম পালন করে। কিছু মুরং আদিবাসী ইতিমধ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, আবার অনেকেই সনাতন বিশ্বাস অনুসরণ করে। বিভিন্ন বিশ্বাসের অনুসারী হলেও মুরংরা এখনও প্রকৃতি পূজারী বা সর্বপ্রাণবাদী। বিশেষ করে জুম চাষকে কেন্দ্র করে প্রকৃতি সম্পর্কীয় দেবদেবীদের পূজা করে তারা। কিন্তু বর্তমানে মুরংদের মধ্যে যারা ক্রামা ধর্ম গ্রহণ করেছে তারা এই গোহত্যা অনুষ্ঠান থেকে বিরত থাকে। মুরং আদিবাসীদের একটি জনপ্রিয় খেলা হল বাঁশ বেয়ে ওঠা। অধিকাংশ পাড়ায় উৎসবের সময় এই খেলার আয়োজন করে থাকে। এই খেলাতে পাড়ার মাঝখানে একটি তৈলাক্ত বাঁশকে পুঁতে দেয়া হয়। মুরং তরুণ যুবকরা এই খেলায় অংশ নেয়। যে সবার আগে বাঁশের শিকড় স্পর্শ করতে পারবে সেই এই খেলায় জয়ী হয়। বাঁশের শিকড়ে ওঠার প্রাণপণ চেষ্টা করে সকলে। তৈলাক্ত হওয়ায় তারা বারবার ব্যর্থ হয়, তবু হাল ছাড়ে না। একের পর এক মুরং যুবক চেষ্টা করতে থাকে জয়ী হওয়ার। ছোটরা দলবদ্ধভাবে এই খেলায় অংশ নেয়। যুবকরা তাদের কাঁধের উপর কাঁধে বসিয়ে বাঁশ বেয়ে ওঠার জন্য সহায়তা করে। অনেকক্ষণ ধরে চলে এই খেলা। একের পর এক চেষ্টা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। প্রাণপণে লড়াই করে সকলে। যে জয়ী হবে তার হাতে তুলে দেয়া হবে প্রাইজ মানি ও পুরস্কার।
বন্ধুরা, দেখতে দেখতে আমরা আন্দারমানিক অঞ্চলে বেশ কয়েকদিন কাটিয়েছি। এবার ফেরার পালা। আন্দারমানিক আমরা যে পথে এসেছি সেই পথে ফিরতে আমাদের আরও 5 হতে 7 দিন লেগে যাবে। কিন্তু এমন একটি রাস্তা আছে যে রাস্তা দিয়ে আন্দারমানিক হতে 1 বা 2 দিনে বান্দরবান শহরে যাওয়া যায়। তাই আমরা চেষ্টা করব এই পথে দ্রুত সময়ে যাতে বান্দরবান পৌঁছাতে পারি। এই পথটি সোজা হলেও এই পথে ট্যুরিস্টদের আসা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পথে বের হতে হলে আন্দারমানিক পাড়া হতে সাঙ্গু নদী হয়ে প্রথমে যেতে হবে বড়মোদক। বড়মোদক থেকে রামাক্রি, তিন্দু পেরিয়ে তানসি। কিন্তু মাঝপথে বড়মোদক এলাকায় একটি বিজিবি ক্যাম্প থাকায় আমাদের এই পথে যাওয়া অনেক কষ্টসাধ্য হবে। আমরা যদি বিজিবি ক্যাম্প ক্রস করতে পারি তাহলে খুব দ্রুত আমরা বান্দরবান পৌঁছাতে পারব। বন্ধুরা, সকাল সকাল আমরা আন্দারমানিক পাড়া থেকে বের হলাম তানসির উদ্দেশ্যে। আন্দারমানিক পাড়ার পাশেই সাঙ্গু নদী। এই নদী দিয়ে নৌকায় মাত্র 3 ঘন্টায় তানসি যাওয়া যায়। তাই আমরা চেষ্টা করলাম একটি নৌকা ভাড়া করতে। কিন্তু আমাদেরকে দেখে সকলের এত কৌতূহল, তারা আমাদের নৌকা ভাড়া দিতে আগ্রহী না। তাহলে কি হেঁটেই তানসি যেতে হবে? আরও 2 ঘন্টা চেষ্টার পরেও নৌকা না পেয়ে আমরা হাঁটা শুরু করলাম। এটা হচ্ছে আন্দারমানিক ঘাট। আমি এখন আন্দারমানিক ঘাটে আছি। আন্দারমানিক ঘাটের এই পাশে এটা হচ্ছে আন্দারমানিক পাড়া, এবং এই যে সাঙ্গু নদীর অপোজিটে এদিকে হচ্ছে ক্যালং পাড়া ও বাসিয়ং পাড়া। সাঙ্গু নদী দিয়ে এপাশ দিয়ে নারিশা পাড়া হয়ে নারিশা জিরিতে যাওয়া যায়, এবং ঠিক অপোজিটে এদিকে হচ্ছে সাঙ্গু নদী বড়মোদক রামাক্রি হয়ে তানসি। সাধারণত লোকমুখে শোনা যায় আরাকান বাহিনীর ভয়ে কেউ নৌকা ভাড়া দিতে আগ্রহী না, আর এটাই সত্যি হলো। ভয়ে কেউ আমাদের নৌকায় নিতে রাজি না। নৌকা না পেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটে তানসি যাব। দলের সবাই মোটামুটি ফিট। যাত্রা শুরুতে সাঙ্গু নদী পার হয়ে পৌঁছাতে হবে অন্য পাড়ে। পানি কম থাকায় ধীরগতিতে সবাই সাবধানে পার হচ্ছি। এই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট নদীর হাঁটুপানি। হাঁটুপানিতে খুব সহজেই আমরা নদী পার হলাম। নদী পার হয়ে চোখে পড়ল ছোট একটি পাড়া, নাম ক্যালং পাড়া। এটা হচ্ছে ক্যালং পাড়া। মোটামুটি সুন্দর গোছানো একটি পাড়া। এই যে দেখতে পাচ্ছেন একটি ঘর, খুব সুন্দর। আন্দারমানিক পাড়ার মতো এই পাড়াটিতে সবুজের সমারোহ। অল্প সংখ্যক ঘর এই পাড়াতে, তাও অনেক দূরে দূরে। সকাল সকাল কাউকে দেখা গেল না। আমরা হেঁটে চলছি। কিছুক্ষণ হাঁটার পর সাঙ্গু নদীর পাশে একটি ঝুমঘর দেখতে পাওয়ায় আমরা ওদিকে পা বাড়ালাম। ওদের কাছে নৌকা থাকায় খুশি মনে আবদার করে বললাম, টাকা যা লাগে দিব, তবু যাতে আমাদের তানসি পর্যন্ত দিয়ে আসে। রাজি না হওয়ায় দূরত্ব কমিয়ে বললাম যাতে অন্তত বড়মোদক পর্যন্ত দিয়ে আসে, কিন্তু তারা রাজি হলো না। তাহলে চলো, যদি 8 নৌকা পাই 8 নৌকা নিয়ে নেব। চলো, দুটো নৌকা দিয়ে চলে যাবো, বুঝছো? যদি 8 নৌকা পাই 8 নৌকা নিয়ে নিব। কত টাকা নিব বলো? না
让他来张罗不，卢个谁个么？来上了，来上好慢了。 ব্যাগ ভারী না, ব্যাগ খালি। ব্যাগ খালি। ব্যাগ আগে ভারী ছিল, 6 দিন পর যে এখন খালি হয়ে গেছে, ব্যাগে কিছু নেই, ওজন নেই। এই না এখানে আছে না, এখানে ভালো জায়গা। এই পাহাড়িরা এক কথার মানুষ। তারা টাকার লোভে কিছু করতে রাজি না। কিছুক্ষণ পর একজন বলল, আপনাদেরকে নদী পার করিয়ে কিছু দূর দিয়ে আসতে পারি, কিন্তু কোনো টাকার প্রয়োজন হবে না। দেরি না করে কয়েকজন নৌকায় উঠে পড়ল, কিন্তু সবার নৌকায় ওঠার সুযোগ না হওয়ায় আমরা আলাদা হয়ে হাঁটা শুরু করলাম। আমাদের হাতে আছে জিপিএস, তাই সাহস করে আমরা তাদের নৌকায় তুলে দিয়ে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর নৌকার মাঝি হঠাৎ মাঝপথেই বাসিয়ং পাড়ার আগে আমাদের নামিয়ে দিল। কোনো এক অজানা কারণে সে আর আমাদের নিয়ে রিস্ক নিতে আগ্রহী না। তার থেকে বিদায় নিয়ে দলের সবাই আবার হাঁটা শুরু করলো। পাহাড় থেকে নেমে এবার সাঙ্গু নদী পার ধরে আমরা হাঁটা শুরু করলাম। বন্ধুরা, কিছুক্ষণ পর আমরা চলে এলাম বাসিয়ং পাড়ায়। বাসিয়ং পাড়ায় উৎসবের আমেজ। আন্দারমানিকের মুরং পাড়ার মতো এ পাড়ায় লোকজন এত মিশুক না। আমাদের দেখে তারা কৌতূহল দৃষ্টিতে দেখায়, বুঝলাম আমাদের প্রতি তারা অনেক বিরক্ত। এক আদিবাসী যুবক ইতিমধ্যে ভিডিও ক্যামেরা বন্ধ করারও হুমকি দিল। আমরাও ওখানে সময় না কাটিয়ে দ্রুত পাড়া ক্রস করার চেষ্টা করছি। সে সময় গোপন ক্যামেরায় কিছু ভিডিও চিত্র নিতে অবশ্যই ভুল করিনি। বাসিয়ং পাড়া থেকে বের হয়ে সামনে পড়ল জুগিরাং পাড়া। এখানে কাউকে দেখতে পেলাম না। চললাম এগিয়ে। মিনিট 10 পর একটি পাড়া দেখে অবাক হলাম, যারা রীতিমতো হিন্দি গানের সাথে উৎসবে মেতেছে। পাড়ার নাম নেতালাং পাড়া। ফেলে আসা পাড়ার চেয়ে এরা মোটামুটি অতিথি পরায়ণ, আমাদেরকে সহজেই মেনে নিল। নেতালাং পাড়ার মাঝখানে মাইকে হিন্দি গানের সুর দেখে অবাক হলাম। উৎসব উপলক্ষে হয়তো থানসি থেকে মাইক ভাড়া করে আনা হয়েছে। আদিবাসীদের সংস্কৃতি ও হয়তো এই হিন্দি গানের কবলে একদিন মারা পড়বে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, সামনেই বড় মোদক। আর এই জায়গাটি আমাদের খুব সাবধানে পার হতে হবে। কোনোভাবেই যদি বিজিবি সদস্যরা জানে
আমরা এই পথে এসেছি, তাহলে দেখা মাত্রই আমাদের গ্রেপ্তার করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যত দ্রুত পারা যায় আমরা বড় মোদক এলাকা লুকিয়ে পার হবার চেষ্টা করব। সবাই নেতালাং পাড়া থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে চলে এলাম বড় মোদকের কাছাকাছি। হঠাৎ চোখে পড়ল বিজিবি ক্যাম্প। সবাই যত দ্রুত পারি চেষ্টা করব ক্যাম্প পার হয়ে রাস্তা ধরার। একটু পর চোখে পড়ল বড় মোদক পাড়া। বিশাল বড় একটি পাড়া। এই পাড়ার মাঝখান দিয়ে পার হলে বিজিবি সদস্যদের আমাদের দেখার সম্ভাবনা নাই, তাই আমরা পাড়ায় ঢুকে পড়লাম। পাড়া থেকেও তখন ক্যাম্প খুব কাছে। এই অঞ্চলে বড় মোদকের মতো অত বড় পাড়া আর নাই। রিস্ক থাকলেও নিষিদ্ধ এই পাড়াটি দেখার সুযোগ ছাড়লাম না। মোটামুটি আধুনিকতার ছোঁয়া লাগতে শুরু করেছে এই পাড়ায়। এটা হচ্ছে বড় মোদক পাড়া। এখন আমরা বড় মোদক পাড়া দিয়ে যাচ্ছি। ঠিক এর ডান পাশে যেটা হচ্ছে ক্যাম্প, প্রফেসর ক্যাম্প। আসলে খুবই সুন্দর একটা পাড়া। এটা কি ঘর? ধর্মঘর। সুন্দর। এই বড় মোদক পাড়াটি এত বড়, এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রায় 10 মিনিট সময় লাগলো। ধর্মসভা উপলক্ষে পাড়াতেও উৎসবের আমেজ। অনেকে নতুন সাজে সেজেছে, কেউ গান করছে, কেউ নাচছে। ভাগ্য সহায় হওয়ায় এই বড় মোদক বাজার থেকে নৌকা পেয়ে গেলাম। এখান থেকে নৌকায় আমরা সোজা তানসি চলে যেতে পারবো। ততক্ষণে বিজিবি ক্যাম্পও ক্রস করেছি আমরা। দ্রুত ছুটলাম নৌকার দিকে। মাত্র এখান থেকে 300 গজ দূরত্বে বিজিবি ক্যাম্প। যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা। তাই আর দেরি না করে উঠে গেলাম নৌকায়। আলহামদুলিল্লাহ, এতক্ষণে আমরা যেন প্রাণ ফিরে পেলাম। সাঙ্গু বেয়ে এবার আমরা সোজা চলে যাব তানসি। তানসি থেকে এরপর আমরা চাঁদের গাড়িতে করে বান্দরবান। বান্দরবান শুধু একটা জায়গা নয়, এক অনুভূতির নাম, যা শুধু উপলব্ধি করা যায়। তাই সেখানে পরিবেশ নোংরা করা, আদিবাসীদের হেয় করা, বন্যপ্রাণী হত্যা করা এ ধরনের মানসিকতা নিয়ে না যাওয়াই ভালো। কারণ প্রকৃতি যে অপার সৌন্দর্যের পসরা সাজিয়েছে তাকে কেবল শ্রদ্ধাই করা যায়। পরিবেশ বিপর্যয় যেন এই অঞ্চলকে গ্রাস করতে না পারে এই প্রার্থনাই করি। আশপাশের গাছগুলো বিন্দু বিন্দু পানি দান করে গড়ে তুলেছে বিশাল পানি ব্যবস্থাপনা। পরিতাপের বিষয়, সংরক্ষিত বনে অবাধে জুম চাষ আর বড় বড় গাছ কাটার জন্য বন যেমন হুমকির মুখে,
তেমনি ঝিরিগুলো ঝুঁকির মধ্যে আছে। গাছ না থাকলে ঝর্ণা, ঝিরি, খাল, নদী, জীববৈচিত্র্য কিছুই থাকবে না। বন বাঁচলে বাঁচবে পানি। বেঁচে থাকুক বন আমাদের রূপসী বাংলায়। আন্দারমানিক অভিযানে যারা আমাদের সাথে ছিলেন তাদের কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। ইনশাল্লাহ আগামী নতুন কোনো অভিযানে আপনাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।